হঠাৎ করেই প্রকাশ্য হলো ইরানের গোপন শক্তির তথ্য। আর এই শক্তি এমন যা রীতিমতো চমকে দিয়েছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে। ঘোষণা এসেছে ইরানের হাতে রয়েছে অতি গোপনীয় এআই ক্ষমতা সম্পন্ন অস্ত্র। ইরানের নিজস্বভাবে তৈরি অতি গোপনীয় অস্ত্রের তথ্য সামনে এনেছেন দেশটির সেনাবাহিনীর পদাতিক বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি। এই অস্ত্রগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সক্ষমতা রয়েছে। তিনি বলেছেন, শত্রুপক্ষের যে কোনো হুমকি দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে তেহরান। শনিবার ব্রিগেডিয়ার জেনারেল হেইদারি বলেন, আমাদের কাছে অতি অত্যাধুনিক অস্ত্র রয়েছে। সেগুলোর কয়েকটি গোপনীয়, এমনকি অতি গোপনীয়। এগুলো এতটাই অত্যাধুনিক যে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে। যদিও এগুলো এখনো প্রচলিত অস্ত্র হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে, তবে সেগুলোর সক্ষমতা অসাধারণ। ইরানের আল আলম সম্প্রচার মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন সামরিক বাহিনীর এই ব্রিগেডিয়ার জেনারেল। তার ভাষ্যমতে কৌশলগত কারণে এই অস্ত্রগুলো এখনো প্রকাশ্যে আনা হয়নি, তবে সেগুলো ব্যবহার উপযোগী অবস্থায় রয়েছে। 1980 থেকে 1988 সাল পর্যন্ত ইরাকের সঙ্গে যুদ্ধের পর ইরানের পদাতিক বাহিনীতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে উল্লেখ করেন কিউমার্স। তিনি বলেন, আজ আমাদের পদাতিক বাহিনী দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সক্ষমতা, উচ্চ দক্ষতা, হামলা চালানোর পূর্ণ সক্ষমতা এবং দ্রুত আক্রমণের সেরা কৌশল করেছে। সম্প্রতি ইরানের সামরিক বাহিনীর শক্তি ও প্রস্তুতির জন্য প্রশংসা করেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, অন্য দেশের জন্য ইরানের সামরিক বাহিনী একটি মডেল হিসেবে কাজ করছে। সেনা সদস্য এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য পশ্চিম এশিয়া অঞ্চলের অপ্রতিরোধ্য একটি শক্তি হয়ে উঠেছে ইরান। গাজায় ইসরায়েলি বাহিনীর সহিংসতা শুরুর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য অঞ্চলের নতুন করে সংকট দেখা দিয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়েছে তেহরানপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। ইরান ও ইসরায়েলেও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় হামলা চালানোর হুমকিও দিয়েছে ইসরায়েল সরকার। তবে আপাতত ইসরায়েলও পিছু হটেছে। নেতানিয়াহুর সবচেয়ে বড় শক্তি ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল সিদ্ধান্ত নিয়েছিল দ্রুতই ইরান আক্রমণ করবে। যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলে ট্রাম্প সাফ না বলে দেন, কেননা যুক্তরাষ্ট্র আগেই বুঝে গেছে খামেনির গোপন শক্তি রয়েছে। ফলে ইরানকে পরাজিত করা কিংবা দেশটির পরমাণু কেন্দ্র ধ্বংস করা অসম্ভব হয়ে পড়বে। ট্রাম্পের না বলার পরও নেতানিয়াহু একাই তেহরান আক্রমণের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু এরই মাঝে রাশিয়ার সঙ্গে চুক্তি করে ইরান তাদের শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে নিয়েছে, যে কারণে ইসরায়েলও চুপসে গেছে। আর সর্বশেষ খামেনির ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স যে তথ্য ফাঁস করেছেন, তাতেও রীতিমতো কাঁপন ধরেছে খামেনির শত্রুদের বুকে। হিজবুল্লাহ, হামাস ও হুথি, অসংখ্য মুখের তিনটি নাম, অবস্থানও ভিন্ন ভিন্ন দেশে, কিন্তু তাদের অভিভাবক একজন, ইরান। মধ্যপ্রাচ্য আর শুধু তেল আর ধর্মীয় বিভাজনের কেন্দ্র নয়, বরং অস্ত্র ও স্নায়ুযুদ্ধের মঞ্চ, যেখানে দৃশ্যমান সেনাবাহিনীর বাইরেও এক অদৃশ্য অথচ ভয়ঙ্কর প্রতিরোধী গোষ্ঠী সক্রিয়। হিজবুল্লাহ গঠিত হয় লেবাননের দক্ষিণে 1982 সালে। জন্ম থেকেই তাদের যুদ্ধ শুরু ইসরায়েল ও পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে। 2006 সালে এক মাসব্যাপী যুদ্ধের সময় 1200 লেবানিজ আর 160 ইসরায়েলিকে হত্যা করে তারা জানান দেয় তাদের সক্ষমতা। গোটা দুনিয়াকে তাদের ভয়াবহতার প্রমাণ দিয়েছিল তখন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য মতে হিজবুল্লাহর হাতে আছে প্রায় 1.5 লাখ ক্ষেপণাস্ত্র, গাইডেড মিসাইল, ড্রোন, দূরপাল্লার রকেট, সবই রেডি টু ফায়ার। তাদের সদস্য সংখ্যা 1 লক্ষ ছুঁই। আর পেছনে রয়েছে ইরানের নিরবচ্ছিন্ন অর্থ ও অস্ত্রের যোগান। শুধু প্রতিরোধ নয়, এই গোষ্ঠী সিরিয়ার গৃহযুদ্ধেও সরাসরি অংশ নেয়। হামাস ফিলিস্তিনে জন্ম নেয়া এক সুন্নি ইসলামপন্থী সংগঠন। গাজার শাসক তারা, আর অস্ত্র নিজেরাই তৈরি করে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল কেঁপে উঠেছিল হাজার হাজার রকেট আর গোপন টানেলের ভেতর দিয়ে ঢুকে পড়া যোদ্ধাদের গর্জনে। এই হামলায় নিহত হয় 1200 এর বেশি ইসরায়েলি, জিম্মি হয় শত শত মানুষ। হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল কাসাম ব্রিগেড, সদস্য সংখ্যা প্রায় 30,000। গাজার নিচে তাদের বানানো বিশাল টানেল শহর এখন যেন এক গোপন যুদ্ধসভা। আর এই বাহিনীর ভয়ে যুক্তরাষ্ট্র সাবধানে পা ফেলে হামাস নিয়ন্ত্রিত এলাকায়।
হুথি গোষ্ঠীর জন্ম ইয়েমেনে 2004 সালে। স্থানীয় বিদ্রোহ থেকে আজ তারা হয়ে উঠেছে আঞ্চলিক হুমকি। 2019 সালে সৌদি আরবের আবকাইক তেল স্থাপনায় তাদের ড্রোন হামলা গোটা বিশ্বের নজর কাড়ে। সে বছরই তারা সরাসরি মিসাইল ছুড়ে ইসরায়েলের দিকে, নাম ফিলিস্তিন 2, যার রেঞ্জ ছিল 2000 কিলোমিটার। এই গোষ্ঠীর সদস্য সংখ্যা 3,50,000-এরও বেশি। তাদের অস্ত্র আসে ইরান থেকে, প্রশিক্ষণ হিজবুল্লাহর কাছে, কিছু প্রযুক্তি সহায়তা আসে অন্যান্য মিত্র দেশ থেকেও। এই তিনটি গোষ্ঠী ভিন্ন ভৌগোলিক সীমায়, ভিন্ন ধর্মীয় ব্যাকগ্রাউন্ডে দাঁড়ালেও তাদের লক্ষ্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করে প্রতিরোধের মাধ্যমে প্রভাব বিস্তার। আর এই প্রতিরোধ এমন এক ভাষায় কথা বলে যেখানে যুক্তি নয়, দখল নয়, শুধু ক্ষমতাই চলে। তিনটি নাম তিনটি দেশের বাইরে, কিন্তু পুরো মধ্যপ্রাচ্যের স্নায়ু ব্যবস্থায় তারা। হিজবুল্লাহ গর্জে ওঠে, হামাস তাণ্ডব চালায়, হুথি তাক করে দূরে। এরা বলে এই যুদ্ধে ট্যাঙ্কই সব নয়, বিশ্বাস যদি ধারালো হয় তা মিসাইলকেও হার মানায়। ডেঞ্জারাস থ্রি হিসেবে স্বীকৃত হামাস, হুথি আর হিজবুল্লাহকে কখনো সরাসরি, কখনো পরোক্ষ সহায়তা করে ইরান। সে হিসেবে খামেনিকে বলা হয় তাদের অভিভাবক। আর ইরানও বিশ্বকে তার শক্তিমত্তা দেখাতে এই তিন বাহিনীকে তাক করিয়ে রেখেছে মাঝে মধ্যে নিজেদের অবস্থানকে জানান দিতে। আর এই মাঝে মধ্যে কখন, সেটার জন্য সারা বছর অস্থির থাকতে হয় যুক্তরাষ্ট্র, ইসরায়েল থেকে শুরু করে অনেক দেশকে। ইরান যদি চায়, মাত্র কয়েক ঘন্টার মধ্যে গুড়িয়ে যাবে ইসরায়েল, পরিণত হবে ধ্বংসস্তূপে। দেশটির ভয়াবহ সব ক্ষেপণাস্ত্রের রেঞ্জ 1500 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যা তেল আবিব থেকে হাইফা সব কৌশলগত অঞ্চলে সরাসরি আঘাত হানতে সক্ষম। ধারণা করা হয় ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর সবচেয়ে বড় লক্ষ্য হলো ইসরায়েল। তাদের মধ্যে দীর্ঘদিনের নীতিগত বিরোধ এবং রাজনৈতিক উত্তেজনা ইরানকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখানে দেশটি নিয়মিত ঘোষণা দিয়ে আসছে যুদ্ধ শুরু হলে মাত্র 7 মিনিটেই ইসরায়েলের প্রাণকেন্দ্রে আঘাত হানবে তারা। সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলো ইরানের সরাসরি হামলার আওতায় রয়েছে। এসব দেশ ইরানের 500 থেকে 1200 কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং জোলফাগার, কিয়াম 1 এবং ফাতে 110 মিসাইলগুলো এই অঞ্চলের নির্ভুল আঘাত হানতে সক্ষম। 2019 সালে সৌদি আরবের আবকাইক তেল স্থাপনায় চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এই সক্ষমতার বাস্তব প্রমাণ। তুরস্ক, গ্রিস, রোমানিয়া এবং বুলগেরিয়ার মতো পূর্ব ইউরোপের দেশগুলিও ইরানের মিসাইলের আওতায় রয়েছে। অঞ্চলগুলোর সামরিক ঘাঁটি বা কৌশলগত স্থাপনা ধ্বংস করা ইরানের জন্য মামুলি বিষয়। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশ মিশরও ইরানের রাডারে রয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র মিশরের রাজধানী কায়রো সহ বিভিন্ন সামরিক ঘাঁটিতে আঘাত হানতে পারে। এই ধরনের প্রতিপক্ষকে মানসিক চাপে রাখতেই ইরান নিয়মিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনের মতো দেশগুলোতে ইরান নিয়মিত প্রভাব বিস্তার করছে। এগুলো সরাসরি মিত্র না হলেও হিজবুল্লাহ ও হুথি বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অস্ত্র সহায়তা দিয়ে ইরান প্রভাব বজায় রাখছে বলে গুঞ্জন রয়েছে। শাহাব 1, শাহাব 2 ও জোলফাগার ক্ষেপণাস্ত্রগুলো এই অঞ্চলে ব্যবহারের উপযোগী এবং বহুল পরীক্ষিত। যদিও ইরান যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে এখনও আঘাত হানার মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করেনি, তবে আঞ্চলিক উপস্থিতি এবং নিকটস্থ ঘাঁটি লক্ষ্য করে প্রতিরোধমূলক হামলা চালানোর সক্ষমতা রাখে। মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ইরানের মিসাইলের আওতায় পড়ে। এগুলোর দূরত্ব সাধারণত 500 থেকে 1500 কিলোমিটার, যেখানে আঘাত হানার জন্য যথেষ্ট কার্যকর ইরানের ক্ষেপণাস্ত্রগুলো। চলমান উত্তেজনার প্রেক্ষিতে অনেকেই মনে করছেন ইরান শুধু কথার যুদ্ধ নয়, বরং বাস্তব সামরিক প্রস্তুতি ও দূরপাল্লার প্রযুক্তির মাধ্যমে একাধিক দেশকে তাত্ত্বিকভাবে আঘাত হানার ক্ষমতা রাখে। শেষ পর্যন্ত আয়াতুল্লাহ খামেনির কৌশল আর অহংকারের কাছে হার মানতেই হচ্ছে ট্রাম্পকে। ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা চুক্তি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। আর
এই একটি চুক্তির অপেক্ষায় রয়েছে পুরো মধ্যপ্রাচ্য সহ পশ্চিমা বিশ্ব। কারণ এই চুক্তির উপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের বাতাসে বসন্তের সুবাস ভাসবে নাকি গোলা বারুদের গন্ধ। বলাই বাহুল্য, বহুল আকাঙ্ক্ষিত এই চুক্তির নেপথ্যে রয়েছে ট্রাম্প আর খামেনি। দীর্ঘ সময় ধরে চলা ইরান ও যুক্তরাষ্ট্রের পরমাণু আলোচনা নতুন এক মোড় নিতে চলেছে। সম্প্রতি ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এক প্রেস কনফারেন্সে এমনই ইঙ্গিত দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, আমরা তাড়াহুড়ো করছি না, কোনো ধরনের সংঘাতেও জড়াতে চাই না। আমরা বিশ্বাস করি একটি দৃঢ় ও ইতিবাচক চুক্তি শীঘ্রই সম্ভব হবে, যা ইরানের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। এই বক্তব্য শুধু একটি সাধারণ কূটনৈতিক বার্তা নয়, এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর বার্তা। ইরান এই মুহূর্তে সময় নিচ্ছে ঠিকই, কিন্তু তারা সমঝোতার পথ খোলা রেখেছে। যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষভাবে ওমান ও রোমে অনুষ্ঠিত আলোচনাগুলোকে ইতিবাচক ও গঠনমূলক বলে আখ্যায়িত করেছে। এই আলোচনা যদি সফল হয় তবে সেটি শুধু ইরান ও যুক্তরাষ্ট্র নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এতদিন যে আলোচনা থমকে ছিল, হঠাৎ করে তা এগোতে শুরু করলো কেন? বিশ্লেষকেরা বলছেন, ইরান বর্তমানে অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ অসন্তোষ ও বৈদেশিক বিনিয়োগের অনুপস্থিতি সব মিলে ইরান এক ধরনের চাপের মধ্যে আছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব ধরে রাখতে চায়, বিশেষ করে ইসরায়েল ইরান উত্তেজনার প্রেক্ষাপটে। ফলে দুই পক্ষই এখন একটা মধ্যপথ খুঁজছে। 2015 সালে জেসিপিও যখন সই হয়েছিল, তখন কিছুটা আশার আলো দেখেছিল বিশ্ব। মনে করা হয়েছিল ইরান তার পারমাণবিক কার্যক্রম সীমিত রাখবে আর তাতে শান্তি ফিরবে মধ্যপ্রাচ্যে। কিন্তু সেই চুক্তি আয়ু দীর্ঘ হলো না। 2018 সালে ডোনাল্ড ট্রাম্প একক সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলেন। এরপর শুরু হয় নিষেধাজ্ঞার বন্যা, যার ফলে ইরান বাধ্য হয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়াতে। সেই থেকে শুরু হয় নতুন করে উত্তেজনার অধ্যায়। 2025 সালে ট্রাম্প আবার প্রেসিডেন্ট হয়ে ফিরে এলেন এবং সেই পুরনো সর্বোচ্চ চাপ নীতিকে আবার সক্রিয় করেন। ইরানকে হুমকি দিলেন সামরিক অভিযানের। এদিকে ইরানও জানিয়ে দেয় তারা আর মাথা নিচু করবে না, তারা আলোচনা করবে না যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি, তবে তারা পরোক্ষ আলোচনা চালাতে প্রস্তুত। সেই সূত্রে গত 19 এপ্রিল রোমে দ্বিতীয় দফায় আলোচনা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিফেন উইটকফ এবং ইরানের প্রতিনিধি হয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি। এই দুই কর্মকর্তা আবার দেখা করবেন 26 এপ্রিল। এর আগে 23 এপ্রিল অনুষ্ঠিত প্রযুক্তিগত পর্যায়ের আলোচনা। এইসব তথ্যই দেখায় আলোচনা এখন আর নিছক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং এর পেছনে আছে গভীর প্রস্তুতি, কৌশলগত হিসাব নিকাশ। প্রশ্ন হচ্ছে, এই আলোচনার পরিণতি কি হতে যাচ্ছে? চুক্তি কি সত্যি সম্ভব, নাকি আবারও ইতিহাসের মতো পথ হারাবে এই প্রচেষ্টা? ইরানের স্পষ্ট বার্তা, দেশটি তাদের জাতীয় স্বার্থকে ছাড় দেবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করে। দুই পক্ষের অবস্থান দূরে হলেও এই মুহূর্তে কিছুটা নমনীয়তা দেখা যাচ্ছে উভয় পক্ষকেই। এই আলোচনার ভবিষ্যৎ নির্ভর করছে আগামী কয়েকদিনের উপর। যদি 23 এপ্রিলের প্রযুক্তিগত বৈঠক ও 26 এপ্রিলের উচ্চ পর্যায়ের বৈঠক সফল হয়, তাহলে একটি নতুন পরমাণু চুক্তির সম্ভাবনা তৈরি হতে পারে। এই চুক্তি শুধু ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন সমীকরণ নয়, বরং বিশ্ব শান্তি এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার দিকেও বড় পদক্ষেপ হতে পারে। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। সামনে রয়েছে চ্যালেঞ্জ, রয়েছে কূটনৈতিক টানাপোড়েন, কিন্তু তবুও দীর্ঘ অন্ধকারের পরেই যেন একটা আশার আলো দেখা যাচ্ছে। সবাই তাকিয়ে আছে সেই আলো কতটা গাঢ় হয় সেটা দেখার অপেক্ষায়। পোপ ফ্রান্সিস মারা যাওয়ার আগে সেন্ট পিটার্স বেসিলিকার বারান্দায় তার শেষ বার্তায় গাজার অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছিলেন। ইস্টার সানডের ওই বার্তা উচ্চস্বরে পড়েছিলেন তার সহযোগী। পোপ ফ্রান্সিস সোমবার সকাল 7:35 ভ্যাটিকানের নিজ বাসভবন কাসা সান্তা মার্তায় মারা গেছেন। 88 বছর বয়সী পোপ চিকিৎসকদের নির্দেশে তার কাজের চাপ সীমিত রেখে ইস্টারের জন্য ভ্যাটিকানের প্রার্থনায় সভাপতিত্ব করেননি। তবে অনুষ্ঠানের শেষে উর্বি অ্যাট অর্বি নামে পরিচিত বার্ষিক আশীর্বাদ এবং বার্তার জন্য উপস্থিত হন। নিউমোনিয়ার জন্য 5 সপ্তাহ হাসপাতালে থাকার আগে পোপ ফ্রান্সিস গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা জোরদার করে তুলেছিলেন। গত জানুয়ারি মাসে তিনি বলেন, ফিলিস্তিনের গাজায় মানবিক পরিস্থিতি অত্যন্ত গুরুতর এবং লজ্জাজনক।
ইস্টারের বার্তায় পোপ বলেন গাজার পরিস্থিতি নাটকীয় ও শোচনীয়। একই সঙ্গে তিনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বানও জানান। পোপ তার বার্তায় বলেন, আমি সমস্ত ইসরায়েলি জনগণ এবং ফিলিস্তিনি জনগণের দুর্দশার প্রতি আমার একাত্মতা প্রকাশ করছি। আমি যুদ্ধরত পক্ষগুলোর কাছে আবেদন করছি, যুদ্ধবিরতি ঘোষণা করুন, জিম্মিদের মুক্তি দিন এবং শান্তির ভবিষ্যতের আকাঙ্ক্ষা পোষণকারী ক্ষুধার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসুন। গত সপ্তাহে হামাস আরেকটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এর পরিবর্তে জিম্মিদের মুক্তির বিনিময়ে যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি দাবি করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু শনিবার বলেছেন, তিনি হামাসের উপর চাপ বাড়ানোর জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। এতে 1200 জন নিহত হয় এবং 251 জনকে জিম্মি করা হয়। এরপর থেকে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে আসছে। এতে 51,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার অধিকাংশ নারী ও শিশু। পোপ ফ্রান্সিসের স্থলাভিষিক্ত হবেন কে, এটা নিয়ে চলছে জল্পনা কল্পনা। আসুন জেনে নেই কিভাবে নতুন পোপ নির্বাচন করা হয়। পোপ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয় চিত্রশিল্পী মাইকেলঅ্যাঞ্জেলোর আঁকা বিখ্যাত সিস্টিন চ্যাপেলের ভেতরে। কঠোর গোপনীয়তার সঙ্গে সেখানে কার্ডিনালরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। নতুন পোপ নির্বাচনের এই প্রক্রিয়ায় বেশ কয়েকদিন সময় লেগে যায়। অতীতে 1 সপ্তাহ এমনকি 1 মাস সময় ধরেও ভোট চলতে দেখা গেছে। এই সময় নতুন পোপ নির্বাচন কতটুকু এগোলো সেটি বোঝার একমাত্র উপায় হলো ধোঁয়া। নির্বাচন চলাকালে প্রতিবার ভোট শেষে নির্দিষ্ট চুল্লিতে ব্যালট পেপার পুড়িয়ে ফেলা হয়। এর ফলে দিনে 2 বার যে ধোঁয়া বের হয় সেটি নতুন পোপের বিষয়ে ইঙ্গিত দেয়। কালো ধোঁয়ার অর্থ হলো পোপ নির্বাচন হয়নি, আর সাদা ধোঁয়া দেখার মানে হলো নতুন পোপ নির্বাচিত হয়েছেন। সাদা ধোঁয়া দেখা যাওয়ার পর সাধারণত ঘণ্টাখানেকের মধ্যে নতুন পোপ ঐতিহ্যবাহী পোশাক পরে সেন্ট পিটার্স স্কোয়ারের বারান্দায় এসে দাঁড়ান। এরপর কনক্লেভে অংশগ্রহণকারী একজন জ্যেষ্ঠ কার্ডিনাল আনুষ্ঠানিকভাবে নতুন পোপের বিষয়ে সিদ্ধান্ত জানান। তিনি ল্যাটিন ভাষায় চিৎকার করে বলেন, হ্যাবেমাস পাপাম, বাংলায় যার অর্থ দাঁড়ায় আমাদের একজন পোপ আছেন। কার্ডিনাল এরপর নতুন পোপের নাম ঘোষণা করেন। এ সময় নতুন পোপকে যে নামে পরিচয় করিয়ে দেয়া হয়ে থাকে সেটি তার আসল নাম হতে পারে, আবার নাও হতে পারে। পোপ ফ্রান্সিসই এক্ষেত্রে বড় উদাহরণ। তার প্রকৃত নাম ছিল জর্জ মারিও বার্গোগোলিও, কিন্তু 13 শতকের ধর্মপ্রচারক ও প্রাণীপ্রেমিক এসিসির সেন্ট ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নিজের নতুন নাম দেন পোপ ফ্রান্সিস। দক্ষিণ আমেরিকা, যেখানে বিশ্বের প্রায় 28% ক্যাথলিক খ্রিস্টান বসবাস করে, সেখান থেকে প্রথমবারের মতো পোপ নির্বাচিত হন ফ্রান্সিস। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে নতুন পোপ নির্বাচনের ক্ষেত্রে কার্ডিনালরা সাধারণত একজন ইউরোপীয়, বিশেষ করে একজন ইতালীয়কেই বেছে নেন। এখন পর্যন্ত নির্বাচিত 266 জন পোপের মধ্যে 217 জনই এসেছেন ইতালি থেকে।